কিয়ান এসে কারো সাথে কোনো বাক্য বিনিময় না করে স্বভাবসুলভ চুপচাপ খেতে লাগলো। কোমল অবশ্য কয়েকবার তাকিয়েছিল ওর দিকে, তবে ও একবারও তাকায়নি কোনো দিকে। খাওয়ার সময় কথা বলা একদম পছন্দ না কিয়ানের। তবে কোমল যেন একদম বিপরীতধর্মী, ইনিয়ে বিনিয়ে কিছু না কিছু নিয়ে মুখ চালিয়ে যাচ্ছে। কিয়ান চাচ্ছে না ওইদিকে নজর দিতে, কিন্তু খাওয়ার সময় এত ডিস্টার্ব কি আর মেনে নেওয়া যায়? তবুও মুখে কুলু পেটে বসে আছে। কোমল বারবার হাঁসফাঁস করছে কিয়ানের সাথে কথা বলার জন্য। তবে এই লোক যেভাবে গম্ভীর মুখে বসে আছে, মনে হচ্ছে এক্ষুনি হয়তো পারলে কাউকে কাঁচা চিবিয়ে খায়। কোমলের খাওয়াও প্রায় শেষের দিকে। রেহানা চৌধুরী, জাহরা বেগম আর রাফা বেগম রান্নাঘরে চলে গেলেন। কোমল এবার খাবার নিয়ে বসে আছে। চামচ দিয়ে প্লেটে টুংটাং আওয়াজ তুলছে, কিন্তু মুখে তুলছে না। কিয়ানের দিকে তাকিয়ে আছে, একটু কথা বলবে বলে। ওর সব ভয়গুলো কত সুন্দর মিশুক, তাহলে এই লোক এমন গোমরা মুখ কেন? এত কথা বললেও সকলে হেসে লুটোপুটি খেলো, অথচ এই লোককে দেখো, হাসতে জানে না নাকি? তাহলে তো বিরাট বড় সমস্যা। একটা কথা ভেবে কোমরের বড্ড হাসি পেল। এত বড় ছেলে এখনো বিয়ে করেনি। ঠিক বয়সে বিয়ে করলে হয়তো ওর মতন একটা মেয়ে থাকতো এতদিনে। এটা ভাবতেই একাই ফিক করে হেসে দিল। মজার ছলে মিটিমিটি হেসে বলল, কিয়ান ভাইয়ার তো বিয়ের বয়স পেরিয়ে গেল দাদু ভাই। কোনো শারীরিক সমস্যা থাকলে বলো ডক্টর দেখাতে। কত কাল আর আই বুড়ো থাকবে সে? বুড়ো হয়েছে এখনো বিয়ে দিলে না কেন দাদু ভাই? ঠিক বয়সে বিয়ে দিলে হয়তো আমার মতো বাবু থাকতো ভাইয়ার, আর আমিও আরও আগেই ফুপি হয়ে যেতাম। মজার ছলে বললেও শামশের চৌধুরী আর সাদমান চৌধুরীর মুখ জুড়ে অমাবস্যা নেমে এলো। সত্যি তো, তারা তো এটা কখনো ভেবে দেখেনি। এসব কথা তো মুখ ফুটে বলার মতন কথাও না যে বলবে। তবে আপাতত তারা এই চিন্তা বেশি দূর এগোতে পারল না, কেননা এখানে কিয়ানো উপস্থিত। ও কেমন রিয়াক্ট করবে কোমরের কথা শুনে, সেটাই ওনাদের ভাবাচ্ছে। ওনারা এবার মাথা তুলে তাকালো কিয়ানের দিকে। ও এই মুহূর্তে খাবার রেখে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বসে আছে। ওর শারীরিক সমস্যা আছে? ও বুড়ো হয়ে গেছে? এখনও কত শত মেয়ে তুড়ি বাজালেই হাজির হয়ে যাবে ওর সামনে। আর এই মেয়েটা ওকে ভাইয়া কেন বলল? ভাইয়া ডাকটা কেন জানি ওর মোটেও পছন্দ হলো না। চোয়াল শক্ত হয়ে এলো। রাগে মাথার ভেতর আগুন দপদপ করে জ্বলে উঠল। কিছু মুহূর্ত নীরব নিস্তব্ধ হলো। ঝড়ের পূর্বাভাস যেন, যে কোনো সময় ঝড় হানা দেবে। শমশের চৌধুরী আর সাদমান চৌধুরীর ফেস দেখে আর কিয়ানের রিয়াকশন দেখে এবার কোমলের চোখ মুখেও আধার হয়ে গেল। ও কি একটু বেশি বলে ফেললো? হ্যাঁ, ও একটু বেশি বলে ফেলেছে। সেই ধারণা বজায় রেখে কিয়ান সামনের প্লেট হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে কাঁচ ভাঙার আওয়াজেই রান্নাঘর থেকে 3 গিন্নি এসে হাজির। শমশের চৌধুরী, সাদমান চৌধুরী আর কোমলও দাঁড়িয়ে পড়ল। না জানি এই ছেলে এবার কি করে বসে। কিয়ান কোমলের দিকে তেড়ে আসতে নিলে কোমল এক লাফে গিয়ে রেহানা চৌধুরীর পেছনে লুকিয়ে দাঁড়ায়। রেহানা চৌধুরীর শাড়ির আঁচল খামচে ধরে চোখ খিচে বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। এখন গ্র্যান্ড মাই একমাত্র ভরসা। কিয়ান সিংহের ন্যায় গর্জে ওঠে, হাউ ডেয়ার ইউ! ননসেন্স! তোমাকে কে বলেছে আমার সমস্যা আছে? আর আমাকে দেখে তোমার বুড়ো মনে হলে কোন দিক দিয়ে? তুমি জানো এখনো কত মেয়ে আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? রাগে শরীর কাঁপছে কিয়ানের। রেহানা চৌধুরী বিচলিত কণ্ঠে বলল, আহ, শান্ত হও কিয়ান দাদুভাই। ও বাচ্চা মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে। মেয়েটা ভয় পাচ্ছে দেখো। ওর মা এসব শুনলে আবার বিয়ে শেষ হবার আগেই না চলে যায়। রেহানা চৌধুরীর কথায় কোমল মোটেও পাত্তা দিল না। কোমল তো মোটেও দমে যাওয়ার মেয়ে নয়। সেও যতই ভয় পাক না কেন, কোনো সমস্যা না থাকলে তাহলে এখনও বিয়ে করছেন না কেন? আর না হলে হয়তো প্রেমে ছ্যাঁকা টেকা খেয়েছেন। আমরা না মানে আমি নিজে গিয়ে মানবো, মানাবো মেয়েকে। আর আপনি তো সত্যি বুড়ি হয়ে যাচ্ছেন, বুড়ো হয়ে যাচ্ছেন, তাই তো আপনাকে কেউ বিয়ে করছে না। এবার যেন সকলের চোয়াল ঝুলে পড়ল। আশ্চর্যের সপ্তমে পৌঁছে গেল সকলেই। এই মেয়ের সাহস তো কম নয়। একে তো উল্টোপাল্টা কথা বলছে, তা আবার কিয়ানের সামনে। ভয়ে লুকিয়ে আছে, তবুও মুখ চালানো চায়। তারা ওকে সিংহের মুখ থেকে বাঁচাতে চাইছে, আর ও যেচে পড়ে সিংহের গুহায় ঢুকছে। সকলেই ভয়ে ভয়ে চাইল কিয়ানের পানে। ও চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চোখের শিরা লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। রাগে থরথর করে কাঁপছে। চোখ বন্ধ করে 2 হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোলে করার চেষ্টা চালালো।
মাথা উঁচিয়ে কমলের দিকে আঙুল তাক করে চ্যালেঞ্জ ছুড়ল। কিয়ানের বিয়ের আগে যদি আমি এই বাড়িতে আমার বউ না ধরেছি, তবে আমার নামও কিয়ান নয়। আন্ডারস্ট্যান্ড? বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে হনহন করে চলে গেল নিজের রুমে। উপস্থিত সকলেই অবাক, স্তব্ধ। কিয়ান যা বলে সেটা করেই ছাড়ে। তাহলে এবার সত্যি সত্যিও বিয়ে করবে? অবিশ্বাস্যকর, একটা বাচ্চা মেয়ের পাল্লাই পড়ে কিনা শেষ পর্যন্ত বিয়ে করার চ্যালেঞ্জ ছুড়ে গেল ছেলেটা। ও তো এমনি মজার ছলে বলেছিল। এতক্ষণের ভয় সকলের মধ্যে থেকে পালালো যেন। সকলের চোখ চিকচিক করে উঠল, চেহারায় ফুটে উঠল ঝলমলে ভাব। এবার রেহানা চৌধুরীর পেছনে থাকা কোমল হু হা করে হেসে নিজের চেয়ারে বসে পড়ল। ওর হাসির কারণ কেউই বুঝতে না পেরে নিজেদের মধ্যে অবুঝ দৃষ্টি আদান প্রদান করলো। রেহানা চৌধুরী কোমলের মাথায় একটা গাঁটটা মেরে বলেন, হ্যাঁ রে পাজি মেয়ে, ওকে এভাবে চেতালি কেন? যদি বড় কিছু করে বসতো তখন? কোমল এখনও হেসে যাচ্ছে, পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, কিছু করেনি তো। দেখলে কেমন কৌশলে তোমার নাতিটাকে বিয়ের জন্য মানিয়ে নিলাম। এবার দেখবে জেদ করে ঠিকই তিয়ান ভাইয়ার আগে বউ নিয়ে হাজির হবে। তোমরা রেডি থেকো নতুন বউ বরণ করার জন্য। ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না কেউ। কিসের কৌশলের কথা বলছে মেয়েটা? শমশের চৌধুরী অবুঝের মতন বলেন, মানে তুমি কি বলছো দাদু ভাই? একটু বুঝিয়ে বলো তো আমাদের। কোমল এবার বিজ্ঞদের মতন কথা বুঝিয়ে বলতে লাগলো, দেখো দাদু ভাই, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করলে কেমন দেখায় বলো তো? লোকে যখন আমাকে বলবে, কিরে তোর বড় ভাইয়ের কি কোনো সমস্যা আছে নাকি, বুড়ো হলো এখনো বিয়ে দিলি না কেন, তারা তো আর ঘরের কথা জানবে না। তোমার কি কেউ কখনো কিয়ান ভাইয়াকে বুড়ো কিংবা কোনো সেক্সুয়াল প্রবলেম আছে কিনা বলেছে? বলেনি তো। একটা মেয়ে এইসব বললে একটা ছেলের প্রেস্টিজে গিয়ে খুব ভালো মতো লাগে, বুঝলে? এই দেখো না, এই যে এইসব বললাম বলেই তো এখন তোমার নাতি চ্যালেঞ্জ দিয়ে গেল তিয়ান ভাইয়ার আগে বিয়ে করবে, এবং করবেই, আমার কথা মিলিয়ে নিও। এবার এক মুহূর্ত নিস্তব্ধতা ঘিরে ধরল চারপাশ। অতঃপর সকলে একসাথে হো হো করে হেসে ফেলল। সাদমান চৌধুরী অতি গর্বের সহিত বলল, আমার মেয়ের মাথায় তো বুদ্ধি আছে বলতে হবে, যেটা যেটা আমরা কেউ এতদিনে করতে পারলাম না, সেটা তুমি মাত্র একদিনেই করে ফেললে। আই এম প্রাউড অফ ইউ, মাই লিটল প্রিন্সেস। নভেম্বর মাস চলমান, চারপাশে শীতের উপদ্রব। রাস্তার ধারের ল্যাম্পপোস্টের হলুদাভ আলো কুয়াশার সাথে মিশে কোনো অশরীরই মনে হচ্ছে। বিয়েবাড়ির ঝলমলে পরিবেশ, লাল নীল নয়, বরং চৌধুরী প্যালেস আজকে সেজেছে সবুজ, গোল্ডেন আর সাদা মরিচ বাতিতে। আজকে তিহানের মেহেন্দি অনুষ্ঠান স্টেজ করা হয়েছে বাড়ির বাগানে। মেয়ের বাড়ির লোক ও এখানেই আছে। মূলত কোমল নিজেই সব কিছু চেঞ্জ করে নিজের মতন করে নিয়েছে। তাই ছেলে মেয়ের একসাথে মেহেন্দি, এমনকি হলুদের অনুষ্ঠানও একই সাথে হবে। মেয়েদের থিম হলো পিত্তে কালারের লেহেঙ্গার সাথে গোল্ডেন কালারের ওড়না, আর ছেলেদের থিম হলো পিত্তে কালারের পাঞ্জাবির সাথে গোল্ডেন কালারের পাজামা আর পাতলা ওড়না, যেটা গলায় পেঁচানো থাকবে। বরকনেকে স্টেজে নিয়ে আসা হলো। শুরু হলো একজনের আশীর্বাদ পর্ব। কোমলের মা যখন স্টেজে আসলো তখনও তার মুখ পুরো থমথমে হয়ে আছে। একটা মানুষ না হেসে কিভাবে থাকতে পারে আল্লাহই মালুম। হুট করে এলিজার মনে পড়লো সে তো তিয়ানের বউয়ের জন্য আশীর্বাদের নেকলেসটা আনতে ভুলে গেছে। তাই গলাটা একটু উঁচু করে ডাক দিলেন কোমলকে। স্টেজ থেকেই কিছুটা দূরে চেয়ার পেতে ইলারা, ইরিশ, রাতুল, রাইসা সাথে আরও কিছু ছেলেমেয়েরা মিলে গল্প করছিল। মায়ের ডাকে সাড়া দিল কোমল। মায়ের কাছ থেকে আলমারির চাবি নিয়ে ছুটল বাড়ির ভিতরে। পুরো বাড়ি কেমন নিস্তব্ধ হয়ে আছে। স্টেজ বাগানে হওয়ার দরুন ওর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই হয়তো সকলে এখন সেখানেই রয়েছে। একটু ভয় লাগলো কোমলের, যদিও পুরো বাড়ির লাইট জ্বালানো, তবুও কোনো মানুষের উপস্থিতি না থাকায় বোধ হয় এই ভয়। তবুও মনে সাহস জুগিয়ে দোতলায় নিজের মায়ের ঘরে চলে গেল। সেখানে আলমারি থেকে গিফটের বক্সটা নিয়ে বাইরে চলে আসলো। মিয়াও বিড়ালের ডাকে থমকে দাঁড়ালো কোমল। এই রে! এক্সাইটমেন্টের ঠেলায় লিলির কথা পুরো ভুলেই গিয়েছিল। নিচে না নেমে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতে লাগলো। উদ্দেশ্য নিজের রুমে গিয়ে লিলিকে সাথে করে নিয়ে আসা। নিজের রুমে দরজা খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো লিলি। দরজা বাইরে থেকে আটকানোর ফলে এতক্ষণ বের হতে পারেনি। রুম থেকে বের হয়েই লিলি ছুট লাগালো করিডোরের শেষ প্রান্তে। এবার কোমল পড়ল মহাবিপদে। কি করে ধরবে এবার ও লিলিকে? এক হাতে গয়নার বাক্স আর অন্য হাতে লেহেঙ্গার এক কোণা উঁচু করে
দৌড় দিল লিলির পিছনে। করিডোরের লাস্ট মাথার রুমের দরজাটা একটু ফাঁকা ছিল। লিলি দৌড়াতে দৌড়াতে সেই রুমেই ঢুকে পড়ল। আর কোমলও বেখেয়ালি দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়ল সেই রুমে। একবার দেখলো কোন রুমে ঢুকে পড়ল, কিন্তু রুমে ঢুকেও কোনো লাভ হলো না। লিলি কোথায় ঢুকে ঘাপটি মেরে আছে কে জানে। ও এদিক সেদিক উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। তখনই ওর খেয়াল হলো ও তো কার না কার রুমে ঢুকে পড়েছে। তবে রুমে কারোর উপস্থিতি টের না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছিল। পুরো রুমে নজর বুলিয়ে দেখলো পুরো রুম সাদা কালোর মিশেলে ডেকোরেট করা, ফার্নিচারগুলোও সাদা কালোর মিশেলে। তবুও খুব সুন্দর লাগলো দেখতে। দেখেই বোঝা যাচ্ছে রুমের মালিক অত্যন্ত শৌখিন। ওর নজর আটকালেও দেওয়ালের এক পাশ জুড়ে পুরোটা বুকশেলফ তৈরি করা, যেখানে হয়তো শোভা পাচ্ছে হাজার রকমের বই। ও শেলফের দিকে এগিয়ে যেতে লেহেঙ্গার সাথে পা আটকে পড়ে যেতে নিল। তবে তার আগে সেফটি আঁকড়ে ধরে ফেলল। ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তখনই ক্যারকার আওয়াজ তুলে বুকশেলফটি এক পাশে সরে যেতে লাগলো। আর ওর চোখের সামনে আবিষ্কার হলো একটি সুবিশাল কক্ষ। পুরো রুমের থিম সাদা। ও অবাক হলো রুমের মধ্যে আরেকটা রুম দেখে। এক পা করে এগোতে লাগলো সামনে। রুমের ভেতরে ঢুকেও পুরো স্তব্ধ হয়ে রইল। বুকের ধুকপুকানি বেড়ে গেলেও হাজার গুণ বেশি। শ্বাস নিতেও বোধ হয় ভুলে গেল মেয়েটি। ওর হাতের ডান পাশের পুরো দেওয়াল জুড়ে একটা মেয়ের ছবি আঁকা। আর সেটা অন্য কারো নয়, বরং ওর নিজেরই ছবি, যার নিচে বড় বড় করে স্বর্ণকমল লেখা। সামনের দেওয়ালে দুজোড়া চোখের ছবি ওপর নিচে করে আঁকা। ওপরেরটা দেখে মনে হচ্ছে একজন ছেলের চোখের ছবি, আর নিচেরটা ওর নিজের চোখের ছবি। একদম বেগুনি রঙের মণির মাঝখানে ব্রাউন কালারের গোল পিউপিল। আর বাম পাশের দেওয়াল জুড়ে ওর অনেকগুলো ছবি। ওর ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অসংখ্য ছবি। হাত ফসকে কখন যে গয়নার বাক্স নিচে ফ্লোরে ঠাঁই পেয়েছে সেই হদিশও নেই মেয়েটির। ও তো বাকরুদ্ধ হয়ে চেয়ে দেখছে সকল কিছু। তখনই হুট করে রুমের লাইট অফ হয়ে গেল। ঘর থেকে বের হলো মেয়েটি। এটা কার রুম সেটাও ও জানে না, তবে বুঝতে পারছে এটা যার রুমই হোক না কেন কোনো ভুল করে ফেলেছে এই রুমে এসে। এইসব না দেখলেই বোধ হয় ভালো হতো। ভাবনার মাঝেই নিজের ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের অস্তিত্ব টের পেল কোমল। এবার যেন ভয়টা আরও বেড়ে গেল মেয়েটার। একটা খড়খড়ে হাত কোমর জড়িয়ে ধরল ওর। ভয়ে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল মেয়েটি। অবয়বটি ঝুঁকে ওর কানের লতিতে ঠোঁট ছুঁই ছুঁই করে ফিসফিস করে বলল, স্বর্ণকমল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল ওর শীত দ্বারা বেয়ে। গলার স্বর ভীষণ ভারী। কণ্ঠের মালিককে বোধহয় চিনল, তবে সেই লোক এমন করবে সেটা ভাবতেই পারছে না। চোখ মুখ খিচে বন্ধ করে নিল মেয়েটি। বুক দুরু দুরু করছে। এখনই বুঝি হৃৎপিণ্ড বের হয়ে আসলো বলে তখনই বিদ্যুৎ চলে আসলো। লোকটা ততক্ষণে ওর গলায় মুখ গুজে দিয়েছে। এতক্ষণ স্থির থাকলে এবারও ছটফট করতে লাগলো। হঠাৎ গলায় ব্যথা অনুভব করতে লোকটাকে ধাক্কা দিয়ে ও দুপা সরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। চোখ এখনও বন্ধ। হাতির মতো লোকটার সাথে গিয়ে ওর পেরে ওঠা এতই সহজ? হয়তো লোকটি ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে। চোখ তুলে সামনে তাকিয়েতেই ঝটকা খেলো যেন ওর সামনে কিয়ান দাঁড়িয়ে। কিয়ান ওর সাথে এমনটা করেছে ও বিশ্বাসই করতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, আ- আপনি ইয়াস প্রিন্সেস। কিয়ানের এইরূপ সম্বোধনে কেঁপে উঠল কোমল। পেটের ভিতর উড়তে লাগলো অজস্র প্রজাপতি। ভেসে এলো ভারী কণ্ঠস্বর, তবে জেনেই গেল। আপনি আমাকে ওর কথা সম্পূর্ণ করতে দিল না কিয়ান। ভালোবাসি। মাথা চক্কর দিয়ে উঠল ওর। তখনই ওর চোখ গেল কিয়ানের ঠোঁটের দিকে। ঠোঁটের কোণায় রক্ত লেগে আছে। এটা দেখে নিজের ঘাড়ে হাত দিল কোমল, যেখানে কিছুক্ষণ আগে কিয়ান দাঁত বসিয়ে দিয়েছে। হাত চোখের সামনে এনে দেখলো হাতে রক্ত। এমন পরিস্থিতি কিয়ানের এই কনফেস করা ও নিতে পারল না। চোখের সামনে সব কিছু অন্ধকার দেখতে লাগলো। ঢলে পড়ার আগেই টের পেল দুটো শক্তিশালী হাত ওকে আঁকড়ে ধরেছে নিজের সাথে। ওকে নিজের বুকে জড়িয়ে বিড়বিড় করতে লাগলো কিয়ান, ইউ আর মাইন, জাস্ট মাইন, আমার স্বর্ণকমল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন কোমলের কোনো টিকিটিও দেখা পেল না, তখন এলিজা নিজেই গেলেন বাড়ির ভেতরে। নিজের ঘরে কোমলকে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন তিনি। মুহূর্তেই চিৎকার করে উঠলেন। সেই সময় ইরিশ আর রাতুলও বাড়ির ভেতরে এসেছিল কোনো একটা কাজে। এলিজার চিৎকার শুনে দৌড়ে সেখানে গিয়ে দেখে কোমল সেন্সলেস হয়ে পড়ে আছে। আর এলিজা মেয়েকে বুকে নিয়ে কেঁদে চলেছেন। পিটপিট করে চোখ মেলে সবার আগে চোখে পড়ল নিজের মায়ের ভরাক্রান্ত চেহারা।
এলিজা নিজের মেয়ের পাশে ওর এক হাত চেপে বসে আছে, অন্য হাত মাথায় ঠেকানো। রেহানা চৌধুরী কোমলের অন্য হাত চেপে রেখেছেন। দেখে মনে হচ্ছে দুজনেই খুব কান্না করেছে। চারপাশে চোখ বুলিয়ে সবাই এই রুমেই অবস্থান করছে। কোথায় আছে ও? আগে কি হয়েছিল তা মনে করতে ওর মিনিট দুয়েক সময় লাগলো। কিয়ানের কথাও মনে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে যে ওকে কিয়ানি ধরে ফেলেছিল সেটাও খুব ভালো মতোই বুঝেছে। তবে ও এখানে কিভাবে এলো? আর কতক্ষণ এভাবে শুয়ে আছে? মায়ের কথায় ভাবনার প্রহর থেকে বেরিয়ে আসলো কোমল। এখন কেমন লাগছে মা? এলিজার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল কোমল। আমি কোথায় মা? কি? আমার ঘরে সারা রাত সেন্সলেস ছিলিস তুই। তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কিভাবে? বিয়ে কি? এখন সকাল হয়ে গেছে? তার মানে আমি পুরো 12 ঘন্টা সেন্সলেস ছিলাম? আমি অনুষ্ঠান মিস করে গেলাম? প্রথম কথা চিল্লিয়ে বলল, শেষের কথাটা কাঁদো কাঁদো গলায় বলল। অবাক হলেন উপস্থিত সকলে। সারা রাত সেন্সলেস ছিল সেই চিন্তা না করে এখনো অনুষ্ঠানের কথা চিন্তা করেছে। ওর সেন্সলেস হওয়া নিয়ে তো পুরো অনুষ্ঠানটি মাটি হয়ে গেছে। কোমলের জ্ঞান ফিরেছে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস নিলেন। চলে গেলেন নিজ নিজ ঘরে। সারা রাত কেউ দু চোখের পাতা এক করতে পারেনি। আজকে তিয়ানের হলুদের অনুষ্ঠান। চারপাশ হলুদ গোলাপি মরিচবাতিতে ছেয়ে আছে। আজকের থিম মেয়েদের হলুদ গোলাপি মিশেলের লেহেঙ্গা, আর ছেলেদের হলুদ পাঞ্জাবির সাথে গোলাপি ম্যাচিং ওড়না। বক্সে গান বেজে চলেছে মৃদু স্বরে। ছেলেমেয়েরা অনেকে নাচানাচি করছে, অনেকে আড্ডা দিচ্ছে একসাথে বসে। হলুদের অনুষ্ঠানে কোমলও আছে একদম সেজেগুজে পটের বিবি হয়ে, আর তার দূর থেকে অবলোকন করছে কেউ। বাগানে স্টেজ হয়, কিয়ানের ব্যালকনি থেকে স্পষ্ট দৃষ্টিগোচর হয় সেটা। রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে, চোয়াল কাঁপছে অনবরত। চোখের ভেতরে দেখে মনে হচ্ছে লাভা বয়ে চলেছে। কোমল স্টেজের এক পাশে বসে আছে, আর ওর থেকে কিছু দূর কিছু ছেলে বসে আছে যারা চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। তবে ওর তাতে মনোযোগ নেই। ও তো গতকালের ঘটনা নিয়ে চিন্তায় আছে এখনো। এটা নয় যে ওর কিয়ানকে পছন্দ নয়, তবে ভালোবাসাবাসী হিসেবে না, এমনি জাস্ট ভালো লাগে। ছেলেগুলোর এই কোমলের ওপর দৃষ্টি দেওয়া দৃষ্টিগোচর হলো না কিয়ানের। কোমল ওর ফালতু ভাবনা বাদ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য স্টেজে তিয়ানের আর ওর হবু বউয়ের সাথে আড্ডা মারা। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুই পা সামনে দিয়েছে কি দেয়নি, তার মধ্যেই ওই ছেলেগুলোর মধ্যে একজন ওর পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দিল ইচ্ছে করে। কোমল অন্যমনস্ক থাকায় হালকা ধাক্কাতেই টলে পড়তে নিল। তবে ছেলেটি ওর কোমর পেঁচিয়ে ধরল নিজের বলিষ্ঠ হাতে। শুধু তাই নয়, ছেলেটির হাতের নখ গেঁথে গেল কোমরের কাছে ফাঁকা স্থানে। নাক মুখ কুচকে ছিটকে দূরে সরে এলো কোমল। তবে ছেলেটিকে কিছুই বলতে পারল না কোমল। ওকে তো ধরতে গিয়েই এমনটা হলো। তার উপর ছেলে আবার কোণের ছোট ভাই। ও যদি অন্যমনস্ক হয়ে না হাঁটতো তবে এসব কিছু হতো না। ছেলেটিকে কিছুই বলতে না দিয়ে দৌড়ে স্টেজে চলে গেল কোমল। কোমল তিয়ানদের সাথে আড্ডা দেওয়ার মাঝেই একটু পর একটা বাচ্চা মেয়ে এসে কোমলের কানে কানে কিছু একটা ফিসফিস করে বলে গেল। কোমল উঠে দাঁড়ালো বসা থেকে, একবার এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে নিল। না, কারোর নজরই এখন ওর দিকে নেই। ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল ফাঁকা বাড়ির ভেতরে। গেটের কাছে গিয়ে একবার ঘাড় কাত করে দেখে নিল। সবাই নিজেদের মতন ব্যস্ত। সারা বাড়ির লাইট নেভানো, শুধুমাত্র প্রত্যেকটা করিডোরের শেষ প্রান্তে লাইট জ্বালানো। সে আলোয় আবছা হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। হালকা আলোয় দেখতে বড্ড বেশ বেগ পোহাতে হলো কোমলকে। তবুও হাতড়ে হাতড়ে পৌঁছে গেল তৃতীয় তলার করিডোরের শেষ প্রান্তে, একদম কিয়ানের রুমের সামনে। দরজা হালকা ভেজানো ছিল, যার দরুন হালকা হাতে ধাক্কা মারতেই খুলে গেল দরজা। রুমের মধ্যে পুরো অন্ধকার, শুধুমাত্র সবুজ বাতির একটা ড্রিম লাইট জ্বালানো, যার আলোতে আলোকিত চারপাশ। ঘরে ঢুকে দুই পা বাড়াতেই ঠাস করে ওর পেছন থেকে বন্ধ হতে গেল দরজা। ভয় পেল মেয়েটা, কেঁপে উঠল সামান্য। রুমের লাইট জ্বলে উঠল। কোমল পিছনে ঘুরে দাঁড়ালো, যা বুঝেছে তাই। কিয়ান ওর পিছনে দাঁড়িয়ে। ও কিছু বলার পূর্বেই কিয়ান ওকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। ঝর্ণা ট্যাপ ছেড়ে ওকে দাঁড় করিয়ে ঠেসে ধরল সেখানে, যেন নড়াচড়া করতে না পারে। দুজনেই ভিজে একাকার। কোমল তাকালো ওর দিকে। কিয়ানের চোখ লাল টকটকে হয়ে আছে। কোমল বুঝল না ও হঠাৎ এত রেগে যাওয়ার কারণ। আ- আপ- কিছু বলতে যাবে তার আগে ওর ওষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল কিয়ান। এমন হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে কোমলের নাজুক শরীর। এই স্পর্শে ছিল না কোনো ভালোবাসা কোমলতা, ছিল শুধু হিংস্রতা। রাগের বহিঃপ্রকাশ গভীর চুম্বনের মাঝেই হঠাৎ হঠাৎ কামড়ের স্পর্শ পায় কোমল। দুই হাত দিয়ে ওকে ঠেলে সরাতে চায়,
তবে পারে না। কিয়ানোর 2 হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে নেয়, পেছনে চেপে ধরে। ওর ছটফটানি কমাতে পা দুটো নিজের পায়ের সাথে আটকে নেয় কৌশলে। অন্য হাত দিয়ে ওর কোমরের যে স্থানে ছেলেটি খামচে ধরেছিল সেই স্থানটি দোলে দোলে পরিষ্কার করতে লাগলো, যেন কোনো নোংরা লেগেছে সেখানে। সময় গড়ালেও কিয়ানের কোমলকে ছাড়ার কোনো ভাবাবেগ লক্ষ্য করা গেল না। কোমলের ছটফটানি বাড়তে লাগলো অনবরত। একসময় কিয়ানের এই অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল মেয়েটি। কিয়ান যখন টের পেল কোমল জ্ঞান হারিয়েছে, তখন ছেড়ে দিল ওর ঠোঁট জোড়া। আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো লাল রক্তিম ঠোঁট জোড়া। রক্ত বেরিয়ে এসেছে ঠোঁট থেকে। ঘুমন্ত অবস্থায় ওকে এক হাতে সামলিয়ে অন্য হাত দিয়ে শাওয়ার জেল ঘষতে লাগলো ওর সারা শরীরে। অতপর ঘুমন্ত কোমলকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো ওর ঘরের উদ্দেশ্যে। ওর ঘরে এসে ওকে নামিয়ে দিল বিছানার উপর। কাউকে কল দিয়ে কিছু বলল। কিছুক্ষণ পর দরজায় নক পড়লে গিয়ে দরজা খুলে দিল। তিয়ান আর রাইসা দাঁড়িয়ে ঘরের সামনে। রাইসা ঘরের ভিতরে ঢুকলেও তিয়ানকে ঘরে ঢুকতে দিল না কিয়ান। রাইসাকে বলল, ওর ড্রেস চেঞ্জ করে দে তাড়াতাড়ি। হুম। বলে রাইসা ঘরে ঢুকে গেল। কিয়ান ঘর থেকে বের হয়ে তিয়ানের সাথে হাঁটা ধরল। নিজের ঘরে ঢুকে ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নিল। ক্যাবিনেটের উপর থেকে গাড়ির চাবি নিয়ে নিল হাতে করে। ঘর থেকে বের হয়ে হাঁটা ধরল বাড়ির বাইরের উদ্দেশ্যে। তিয়ান আবার কিয়ানকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে? আর তুমি কোমলের ঘরে কি করেছিলে, তাও ভেজা? স্বর্ণ সেন্সলেস হয়ে গেছে। সাথে সাথে তিয়ানের পা দুটো থেমে গেল। অবাক হয়ে গেল বেচারা। আবার হাঁটা শুরু করে বলল, হোয়াট? কিভাবে? জাস্ট ছোট করে একটা কিস করেছিলাম, তাতেই সেন্সলেস হয়ে পড়ল। স্ট্রেঞ্জ। বিস্ময় আরও বেড়ে গেল ছেলেটার। চোখ দুটো রসগোল্লার মতন করে বলল, ছোট করে? এমন ছোট করে কিস করলে যে মেয়েটা সেন্সলেস হয়ে গেল? ওর মা বোধহয় ওকে ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়ায়নি। এর থেকে ছোট কালই আমাকে দিয়ে দিত। মানুষ স্বর্ণ যেভাবে যত্ন করে, আমি ওকে স্বর্ণের মতো যত্ন করে রাখতাম। লাইক সিরিয়াসলি ব্রো? লাস্ট পর্যন্ত বনুকে তুমি স্বর্ণের সাথে তুলনা করছো, অথচ আমি এতদিন দেখে এসেছি ছেলেরা তার ভালোবাসার মানুষদের চাঁদ ফুলের সাথে তুলনা করে, আর তুমি স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণ। চাঁদের গায়েও কলঙ্ক আছে, অথচ স্বর্ণ কলঙ্কবিহীন। ফুল অস্থায়ী, সময়ের সাথে ঝরে পড়ে। কিন্তু স্বর্ণকে যতই ভেঙে গড়িয়ে কিংবা পড়ে গলিয়ে ফেল না কেন, স্বর্ণর গায়ে কোনো আঁচড় লাগে না। সেটা স্বর্ণ স্বর্ণই রয়েছে। তাই ও আমার স্বর্ণ কোমল, জাস্ট আমার স্বর্ণ। হ্যাঁ, তোমারই স্বর্ণ। এত লজিক কোথায় পাও তুমি? তা তুমি আর এক আল্লাহ মালুম। এবার বলো, যাচ্ছি কোথায় আমরা? আমরা কেন? জাস্ট আমি যাচ্ছি একটা কাছে। তুই তোর অনুষ্ঠান সেলিব্রেট কর। তোমাকে যে ব্যাচেলার পার্টির কথা বলছিলাম, তার কি? কর, তোরা স্টার্ট করিস, আমি এসে পরে জয়েন হব। তিয়ান মাথা নেড়ে স্টেজের দিকে চলে গেল। আর কিয়ান নিজের ব্ল্যাক মার্সিডিজ রেঞ্জ নিয়ে বের হলো। ওর অনেক পছন্দের গাড়ি এটা, বলা চলে শখের। হলুদের অনুষ্ঠান চলছে রমরমা। অনেক আত্মীয় স্বজন এসেছে এই অনুষ্ঠানে। অনেকের ইচ্ছে ছিল কোমলকে দেখার। তখনই কোমলের কথা মনে পড়ে সকলের। অনুষ্ঠানে খুঁজে পাওয়া গেল না ওকে। তখনই সকলে চিন্তায় পড়ে গেল। তবে রাইসা তাদের বলে দিয়েছে তৎক্ষণাৎ কোমলের নাকি শরীর খারাপ, তাই ও রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। আর রাইসাকে বলে গিয়েছে যে তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আর ইউ সিঙ্গেল মিস্টার তুর্য? দরপড়িয়ে উঠল ছেলেটি। এলিজার থেকে কিছুটা দূরেই একটা চেয়ার পেতে বসেছিল তুর্য। পরনে কালো জিন্সের প্যান্ট, সাথে অফ হোয়াইট শার্ট আর কালো কোট। তখনই কানে আসলো ফিসফিসানির আওয়াজ। কেউ যেন কানের খুব কাছ থেকে কথা বলছে। অন্যমনস্ক হয়ে তাকায় ভয় পেয়ে গেছে ছেলেটি। ঘাড় হালকা কাত করে পাশে তাকাতেই চোখে পড়ল একটা হলুদ পাখি বসে আছে ওর পাশে। মাথাটা কানের দিকে ঝুঁকে আছে। আচ্ছা, এই হলুদ পাখিটার নাম কি যেন? বেনেবু। এমন একটা বেনেবু থাকা কিন্তু মন্ত্রের কিছু না। হাসলো ছেলেটি। তবে সেটি দন্তপাটির নিচে চাপা পড়ে রইল। সকলের দৃষ্টির আড়ালে রয়ে গেল সেই হাসি। একা একাই বিড়বিড় করলো, বেনে বউ। কিসের বউ? থতমত খেয়ে গেল ছেলেটি। রাইসার থেকে চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে। তবে মনোযোগ স্টেজের দিকে রাখতে পারল কই। পাশে বসে বাজ পাখির মতন শানিত দৃষ্টি দিয়ে ওকে গিলে চলেছে রাইসা। আর ওর স্টেজ থেকে মনোযোগ সব রাইসার সুন্দর মুখের দিকে চলে যাচ্ছে। ও যে বামন, বামন হয়ে কি আর চাঁদে হাত বাড়ানোর সাজে?
কেন নয়? তবে এই পাখিকে এমনি এমনি ধরা যাবে না, ধরতে হবে ফাঁদে ফেলে, কৌশল অবলম্বন করে। আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? হ্যাঁ। মিথ্যে বলবেন না। আমি জানি আপনি এখনো সিঙ্গেল, আর না তো আপনার কোনো বউ অথবা গার্লফ্রেন্ড আছে। আমাকে তাহলে মিথ্যে বললেন কেন? আপনাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। অবশ্যই আপনি দিতে বাধ্য, কেননা ওর দিকে হালকা ঘাড় কাত করে তাকালো তুর্য। ওর কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলল, আমি জানি আপনার মনের মাঝে কি চলছে, তবে সেটা ভুলে যান ম্যাম, কারণ আমি একজন সাধারণ কর্মচারী। আপনার পরিবার কখনোই এটা মেনে নেবে না। আর না তো আমার মতো একজন কর্মচারীর সাথে মানিয়ে চলতে পারবেন আপনি। আমাদের স্ট্যাটাসের আকাশ পাতাল পার্থক্য। শুধু শুধু মরীচিকার পিছনে ছুটে নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন মনে হয় না। আর তাছাড়াও আপনার এখন উড়ন্ত বয়স, একটা ছেলেকে দেখে ভালো লাগবে, এটা স্বাভাবিক। তবে এটা ভালোবাসা নয়। আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথার ফাঁদে পড়ে গেল মেয়েটি। ও সত্যি? প্রমাণ লাগবে? কি প্রমাণ দিতে পারবেন আপনি? কি প্রমাণ চাই আপনার? যা বলবেন তাই করতে পারবো। যা বলবো তাই? উপনিস মাথা নাড়ালো রাইসা। সেটা দেখে মুচকি হাসলো তুর্য। ঠিক আছে, তবে কাল সকালে দেখা হচ্ছে। রাত 1:15 মাত্র বাড়িতে ফিরেছে কিয়ান। কোথায় গিয়েছিল সেটা বাড়ির কারো জানা নেই, কাউকে বলার প্রয়োজন মনে করেনি। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে রাত 10টার দিকে জাহরা বেগম ফোন করেছিল কিয়ানের নাম্বারে। তখন শুধু মাকে জানিয়েছে আসতে ওর একটু দেরি হতে পারে। গাড়ি পার্কিং করে বাড়ির বাইরে টবের নিচ থেকে চাবি বের করে দরজা খুলতে যাবে, তার আগে মরমর আওয়াজ করে খুলে গেল কাঠের ভারী দরজাটা। জাহরা বেগম ছেলের চিন্তায় ঘুমোতে যেতে পারেনি। ড্রয়িং রুমে বসে ঝিমুচ্ছিলেন, গাড়ির শব্দ পেয়ে এসে দরজা খুলছেন। আজও একই কাহিনী, রোজকার মতন। মাকে কতবার বলেছেন যেন তিনি ওর চিন্তায় রাত না জেগে থাকে, তাও তিনি জেগে থাকবেই। কিয়ান ঘরে ঢুকে এক হাতে জড়িয়ে ধরল মাকে, অন্য হাতে দরজা লাগিয়ে দিল। দুই মা ছেলে হেলে দুলে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। জাহরা বেগমকে চেয়ার টেনে বসিয়ে নিজেও বসে পড়ে মায়ের পাশের টেবিলে। একটা প্লেটে ভাত আর মাংস নিয়ে এগিয়ে দিল মায়ের দিকে, চোখ দিয়ে ইশারা করলো থালের দিকে। জাহরা বেগম মিষ্টি এসে হাত ধুয়ে ভাত মাখানো শুরু করলেন। প্রথম লকমা তুলে দিলেন ছেলের মুখে, দ্বিতীয় লকমা নিজে মুখে নিলেন। কি বলবে এই ছন্ন ছাড়া রক্তটা গম্ভীর মুখে ছেলেটারও প্রতিদিন রাতের বেলা মায়ের হাতে না খেলে ঘুম আসে না। আর জাহরা বেগমও যেন ছেলেকে ছাড়া কিছু বোঝেন না। ছেলেকে না খাইয়ে নিজে রাতে কখনোই খায় না। ছোটটার থেকে বড়টার প্রতি তার মায়া যেন বরাবরই বেশি। লোকে বলে বাবা মা নাকি ছোট সন্তানকে বেশি ভালোবাসেন, অথচ কিয়ান ছোট থেকে দেখে এসেছে ওর বাবা মা তিয়ানের থেকে ওকেই বেশি ভালোবাসে। কিয়ান যত রাত করে বাড়িতে ফিরুক না কেন নিজে না খেয়ে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করে ছেলের সাথে খাবে বলে। চোখের মনি যে ছেলেটা। মা ছেলের এই অপরূপ দৃশ্য ওপরের বারান্দার পিলারের আড়াল থেকে দেখছে সাদমান চৌধুরী। বুকটা জুড়িয়ে যায় তার মা ছেলের এই ভালোবাসা দেখলে। আর কেউ না জানলেও সাদমান জানে ছেলে তার উপরে যতই শক্ত হোক না কেন ভিতরে নরম মাটির মতন। তিনি ঘুমাননি। যেখানে বউ ছেলের জন্য জেগে আছে সেখানে তারও যে ঘুম আসে না। রোজ এই কাহিনী আড়ালে দাঁড়িয়ে অবলোকন করে সাদমান চৌধুরী। জাহরা বেগম কিয়ানের মুখে ভাত তুলে দিতে বলেন, আজ তো অফিসে যাসনি, তাহলে ফিরতে এত রাত হলো যে? কোথায় গিয়েছিলি? খুব খুব করে কেসে উঠল কিয়ান। মাকে মিথ্যে বলতে পারে না ও কখনোই। যে কাজ করে এসেছে তা মাকে বলবে কিভাবে। তবুও মুখে হাসি ফুটিয়ে আমতা আমতা করে আওড়ালো, আসলে একটা জরুরি কাজ ছিল, তাই একটু লেট হয়ে গেছে, আর হবে না। আর কোনো কথা জিজ্ঞেস করলেন না জাহরা বেগম ছেলেকে। খাওয়া শেষে প্লেট বাটি গুছিয়ে তিনি চলে গেলেন নিজের ঘরে, আর কিয়ান ছাদে। খাওয়ার সময় ফোনে নোটিফিকেশন এসেছে, ভাইব্রেট থাকায় শুধু ও টের পেয়েছে। ও জানে তিয়ানি মেসেজ করেছে ওকে। ছাদে এসে দরজার সামনে দাঁড়াতেই দমকা হাওয়া এসে বাড়ি লাগলো ওর গায়ে। বড় করে বুক ভরে প্রকৃতির এই ঠান্ডা সতেজ বাতাস টেনে নিল নিজের ভিতর। এগিয়ে গেল ছাদের কোনায় বিছানো পাটির দিকে। সেখানে ইতিমধ্যে তিয়ান, রাতুল, ইরিশ উপস্থিত রয়েছে। ও এসে চিটপটাং হয়ে শুয়ে পড়ল পাকার মেঝেতে বিছানো পাটিতে। দুই হাত মাথার নিচে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল।
সকলে নীরব হয়ে বসে আছে। কিয়ান এক পেগ না খাওয়া পর্যন্ত ওরা হাত দিতে পারছে না। যতই পার্টি ফাটি হোক না কেন, তার আগে কিয়ান ওদের বড় ভাই। কিয়ানের কোনোরূপ হেলদোল না দেখে এবার তিয়ান ন্যাকামি করে ডেকে উঠল। এই ভাই, তোর জন্য তো আর আমরাও শুরু করতে পারছি না। কি হলো, ওঠো। আর হবে না, তোর শুরু কর, আমি খাবো না।